কেম- কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ, আছেন? আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের এমন একটা সময় ক্লাস হচ্ছে যে সময় আবহাওয়াটা কিছুটা হলেও মানে সহনীয় পর্যায়ে আছে, কারণ দিনে তো বুঝতে পারছেন অনেক মানে তীব্র দাবদাহের মাঝে রাত্রে আমরা ক্লাস নিচ্ছি। আশা করি সবাই কম বেশি ভালো আছেন। আর এই সময়টা ভালো না থাকতে চাইলেও থাকতে হবে, জোর করে যেভাবে হোক থাকতে হবে, কারণ এটা হচ্ছে ক্যারিয়ার গঠনের একটা বেস্ট টাইম। সুতরাং এই সময়টা আপনাদেরকে যেভাবে হোক ভালো থাকতে হবে। ভালো থাকতে ইচ্ছা করবে না ঠিকই, মন চাবে ঘুরতে, তারপরে ভালো থাকার চেষ্টা করতে, জোর করে ভালো থাকতে হবে, হ্যাঁ। যাই হোক, আপনাদের পড়াশোনা মোটামুটি শুনতেছি, গ্রুপে দেখতেছি আলোচনা খুব তুমুল হারে চলছে আপনাদের পড়াশোনা। খুব ভালো লাগলো যে আপনাদের গ্রুপে কনভারসেশন দেখে মনে হচ্ছে যে আপনারা খুব ভালো অ্যাক্টিভলি প্রিপারেশন নিচ্ছেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা রইলো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা প্রথম লেকচারে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর আগ পর্যন্ত পড়েছিলাম। আজকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ করে আমরা আবার সেকেন্ড লেকচারে চলে যাব, মানে সেকেন্ড যে আমাদের লেকচার নাম্বার 2। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ সময়কালটা ছিল 28শে জুলাই 1914 সালে, এবং শেষ হয় হচ্ছে আহ 11ই নভেম্বর 1918 সালে, এটা আমরা জানি। প্রথম বিশ্বযুদ্ধের কারণটা কি ছিল? কারণটা ছিল ইউরোপের যে বৃহৎ শক্তি বর্গের দ্বন্দ্বের মধ্য দিয়ে মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। আর এটা হচ্ছে 1914 সালের 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড, ওনাকে বসনিয়ার রাজধানী সারায়েভোতে উনি উনি যখন হানিমুনে চলে যান ওনার স্ত্রী সহ, সেই সময় সার্বিয়ার জাতীয়তাবাদী কর্মী গ্যাভ্রিলো প্রিন্সিস গ্যাব্রিয়েলো প্রিন্সিপ, ওনার নাম হচ্ছে গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। গ্যাব্রিয়েলো প্রিন্সিপ ইনি কি করে? আচ্ছা, এটা না দিয়ে অন্য একটা ইয়ে দিয়ে দিই একটু। রেড নিয়ে নেই, রেড টাইপ না, এটা নিয়ে নিই, ওকে। এই যে গ্যাব্রিয়েলো প্রিন্সিপ যুবরাজকে স্ত্রী সহ হত্যা করে, মানে ওই যুবরাজকে। কোন যুবরাজ? যুবরাজটা ফার্ডিন্যান্ড। উনি ওনাকে যখন উনি মূলত অস্ট্রিয়ার যুবরাজ, ওনাকে বসনিয়ার রাজধানী সারায়েভোতে সার্বিয়ার ওই সার্বিয়ার জাতীয়তাবাদী কর্মী ওনার স্ত্রী সহ ওনাকে হত্যা করে। এর প্রতিবাদী মূলত, এর প্রতিক্রিয়ায় শুরু হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আর এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মূলত আহ শুরু হয় হচ্ছে দুইটা দেশের মধ্য দিয়ে, পরবর্তীতে আরো অনেক দেশ এখানে জড়িয়ে পড়ে। তো যাই হোক, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেন্দ্রীয় শক্তি হচ্ছে দুইটা। কেন্দ্রীয় শক্তির মধ্যে রয়েছে হাঙ্গেরি, আর হচ্ছে জার্মানির কিছু অংশ, সেটা হচ্ছে প্রুশিয়া সাম্রাজ্য। আর মিত্র শক্তি ছিল রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইতালি এবং জাপান। এই কয়টা ছিল মিত্র শক্তি, কেন্দ্রীয় শক্তি এবং মিত্র শক্তি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে এইটাই মূলত মেইন কাহিনী। এরপরে যুদ্ধের কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো আপনাদের সব জানার দরকার নেই, অনেক বড় ঘটনা। মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে কোশ্চেন যদি হয়, যে কোনো ধরনের কোশ্চেন থাকে না কেন, আপনারা উত্তর দিতে পারবেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই কোশ্চেন গুলো তো খুব কনক্রিট অ্যান্সার, মানে এই অ্যান্সার গুলো দিতে পারা যায়, এখানে খুব জটিল কোনো কোশ্চেন তৈরি হয় না। জটিল কোশ্চেন তৈরি হয় অন্য চ্যাপ্টার থেকে, বাট এই ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড থেকে জটিল কোনো কোশ্চেন, মানে এখান থেকে মোটামুটি যে কোশ্চেন হয় সবাই পারবেন। যদি একটাই ক্লাস, এখানে যে লেকচারটা আছে লেকচারটা একটু দেখে যাবেন। আর প্রিভিয়াস ইয়ারের কেন্দ্রীয় শক্তি বিসিএস। মিত্র শক্তি মানে কিছু? হ্যাঁ, কেন্দ্রীয় শক্তি মিত্র শক্তি মানে কিছু? এখানে মিত্র শক্তি বলতে আসলে আহ, যে বিষয়টা হচ্ছে ওদের মানে এখানে একটু দেখেন, এই ইয়েটা পরে দেখেন। অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত করে, তবে এর পেছনে ইউরোপের বৃহত্তর শক্তিগুলো সাম্রাজ্য বিস্তারের লোভে প্রধান কারণ ছিল। মানে মূল কথা হচ্ছে সেন্ট্রাল পাওয়ার অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, আর মিত্র শক্তি হচ্ছে এর মিত্র দেশগুলো, যেমন রাশিয়া। আহ রাশিয়া এই যুদ্ধে করে কেন, ঝাঁপিয়ে পড়ে কেন জানেন? এই যে এখানে দেখেন, এখানে মূলত ছিল যুদ্ধটা অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে সার্বিয়ার, তাই না? এইটাই। এখন সার্বিয়ার কিন্তু অনেক ভাষা ছিল, মানে যারা রাশিয়ার ভাষা ইউজ করত। তো এই জন্য রাশিয়া
সার্বিয়াকে সহায়তা করার জন্য এখানে মিত্র শক্তি হিসেবে কাজ করছে। এই যে রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, এটা হচ্ছে ফ্রেন্ড হিসেবে যুদ্ধে জড়িয়ে পড়ে, মানে এই সার্বিয়ার বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে। এই জন্য এটা সেন্ট্রাল পাওয়ার ছিল এরা, আর মিত্র পাওয়ার ছিল এগুলো। বুঝতে পারছেন? এটাই মূল কথা। মানে যা এখন যদি আমরা বলি, মানে যদি ইয়ার সাথে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ কিন্তু কার? ইসরায়েলের। বাট ইসরায়েলের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে, মিত্র শক্তি হিসেবে কিন্তু আছে আমেরিকা। আছে না? এই জন্য এটাকে হলো, এটা মূলত, এটা বেসিক্যালি এটা যুদ্ধটা ছিল মানে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলা, সার্বিয়ার বন্ধু প্রতিম রাষ্ট্র ছিল ওই সময় রাশিয়া। রাশিয়া বেলারুশ ভাষাভাষীর কিছু অংশ ছিল, ওরা মূলত ওদেরকে ইয়ে করার জন্যই মূলত এই যুদ্ধে ওদেরকে সাপোর্ট করে। এটা হচ্ছে মিত্র শক্তি। আর এই বাকিগুলো হচ্ছে সেন্ট্রাল পাওয়ার। এই জন্য এটাকে মিত্র শক্তি। স্যার এখানে সব ইনফো কি স্যার মুখস্থ করতে হবে স্যার? না না না, সব মুখস্থ করতে হবে, মানে এই জিনিসটা আমি আপনাকে বলে রাখি, সব মনে রাখার কোনো দরকার নাই। আমি বলি আপনাদেরকে, বারবার একটা কথা বলে রাখি, আমি প্রথম ক্লাসে কথা বলেছি। আপনার ফার্স্ট হচ্ছে কি, ইন্টারন্যাশনাল রিলেশন কিন্তু বিশাল বড় চ্যাপ্টার। ফার্স্ট যে কাজটা, বিসিএস এর কোশ্চেন গুলো পড়বেন। পড়ার পরে আপনি পিএসসির অধীনে গৃহীত পরীক্ষা সব কোশ্চেন গুলো ভালো করে পড়বেন। আর এখানে যতগুলো দেওয়া আছে, এখানে কিছু আমি মানে যেটা বেশি ইম্পর্টেন্ট, এখানে অনেক বড় অনেক কিছু দেওয়া আছে যেটা হচ্ছে আপনাদের পড়লে ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে কারণগুলো আছে, এই কারণটা আপনি জাস্ট একটু পড়ে রাখবেন, তাহলে আপনি ক্লিয়ার হবে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা কেন হয়েছে। তাহলে আপনার কি হবে, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো আনসার করতে সহজ হবে। কিন্তু সবটা মনে রাখতে হবে না। মনে রাখতে হবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে 28শে জুলাই, এটা মনে রাখতে হবে। শেষ হয়েছে 11 নভেম্বর 1918 সালে, এই দুটো মনে রাখতে হবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে কিসের মাধ্যমে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে দ্বিতীয় ভাষায় যুদ্ধের মাধ্যমে। এটা মনে রাখতে হবে, কিছু কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। এই জন্য আমি যে জিনিসটা বলি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলতে শুধু বিসিএস কে মিন করে না, পিএসসি কর্তৃক গৃহীত যে কোনো পরীক্ষার কোশ্চেন গুলো আপনাদের যে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনার বিসিএস এর প্রিপারেশনটা আমার কাছে মনে হচ্ছে অনেকটাই হয়ে যাবে। এবং সেই সাথে পিএসসি কর্তৃক গৃহীত অন্যান্য যে কোনো পরীক্ষার প্রিপারেশনটা আপনার হয়ে যাবে। আর একটা অবশ্যই মনে রাখবেন, আপনি যখন প্রিভিয়াস এর কোশ্চেন পড়বেন তখন অবশ্যই এক্সপ্লানেশন গুলো আছে, ব্যাখ্যাগুলো একটু পড়ে যাবেন। বুঝতে পারছেন? আর বিসিএস এর আমরা যে কোশ্চেন লেকচার শিটটা তৈরি করা হয়েছে, এটা অনেক ভালো লেকচার শিট। এটা পড়লে আপনার কি হবে, ব্যাকগ্রাউন্ডটা জানা হবে, যেটা আপনার ওই কোশ্চেন আনসার গুলো করতে সুবিধা হবে। এর কিন্তু অনেক কিছু আছে, আমি আসসালামু বলতেছি আলাইকুম রোমান ভাই, নওশাদ ভাই বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন দর্শন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হম। যাক আমাদের আলহামদুলিল্লাহ। লেকচার ওয়ান নাকি প্রথম দিন শেষ হয় নাই, তো একটু ওই আসা যায় না আর কি। হ্যাঁ, শুধু ফার্স্ট ওয়াল ওয়ার সেকেন্ড ওয়াল ওয়ার দুইটা বাকি আছে, দুইটা পেজ, এরপরে চলে যাবো আমরা ওখানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশি না। তাহলে একটা কাজ বেশি করো, এনামুল, এনামুল শুনতে পাচ্ছো? জি এনামুল আছি, শুনতেছি। দুইটা লেকচার আলাদা, দুইটা ভিডিও করো। প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুইটাকে আলাদা একটা রেকর্ডিং করে পজ করে দিও। এরপরে নেক্সট লেকচার যেখান থেকে শুরু হবে, জাতিসংঘ, ওইটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট লেকচার। ওইটা থেকে প্রশ্নের কমন পড়ার হার সবচেয়ে বেশি জাতিসংঘ থেকে, এবং আন্তর্জাতিক সংস্থা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো ওইটা আলাদা রেকর্ড করো, হ্যাঁ, আলাদাভাবে আপলোড দিতে হবে। আর ভাই, একটা জিনিস একটু চিন্তা করলাম, সেটা হচ্ছে, রোমান ভাইকে বলছি, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, বলেন। আমাদের আহ, আন্তর্জাতিক বিষয়গুলির যে সাম্প্রতিক ঘটনাবলী, হুম। এইগুলা একটু আহ আমি যেটা তৈরি করেছিলাম কয়েকদিন আগে, 1.5 মাস আগে, সেটা হচ্ছে 46 46 এর জন্য যেটা ব্যাকডেটেড হয়ে যাবে। এরা যখন পরীক্ষা দিবে আর 1 বছর পরে, তখন ওই তথ্যগুলো ব্যাকডেটেড হয়ে যাবে। এই এখন থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, এই এই এপ্রিল মাস থেকে শুরু করে যে ঘটনাগুলো একদম পরবর্তী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে, সেই ঘটনাগুলোই কিন্তু পরবর্তী ফেব্রুয়ারি মাসের পরীক্ষায় আসবে। ওদের পরীক্ষা যদি ফেব্রুয়ারি মাসে হয়, আমরা অ্যান্টিসিপেট করি, তাহলে কোশ্চেন রেডি হয়ে যাবে মিনিমাম ডিসেম্বরে। সো ডিসেম্বর মাসের পরে যে ঘটনাগুলো, জানুয়ারির ঘটনাগুলো ফেব্রুয়ারি পরীক্ষায় আসবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ডিসেম্বর মাস পর্যন্ত, এই গত মার্চ এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, এইগুলা একটু ছাত্রদেরকে জানানো দরকার। সেক্ষেত্রে আপনার
মাসে তো আপনার প্রতি মাসে কমপক্ষে তো একটা ক্লাস থাকবেই। সেক্ষেত্রে প্রতি মাসে যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা সামারি নিয়ে একটা ক্লাস দিতে পারেন বা একটু রেডি করতে পারেন, তাহলে মনে হয় ছাত্রদের একটু উপকার হতো। কারণ কোর্সের শেষে ওদের রিভাইজ করার একটা চাপ থাকে, মডেল টেস্টের একটা চাপ থাকে, জমা পড়া যেগুলো পড়া হয়নি টপিক ওগুলো পড়ার একটা চাপ থাকে। তখন নতুন করে এই আন্তর্জাতিক এবং বাংলাদেশের সাম্প্রতিক গুলো ধরা খুব টাফ হয়ে যায়। সেক্ষেত্রে প্রতি মাসে মাসে যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ওদেরকে একটু ইম্পর্টেন্ট অংশগুলো হাইলাইট করে পড়িয়ে দিতে পারি, তাহলে মনে হয় ছাত্রদের উপকার হতো। কি বলেন, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা হয়। তাহলে আমার ক্লাসের সময় এটা হতে পারে যে আমি একটু সাম্প্রতিক কোনো ইনফরমেশন থাকলে সেটা আমি অ্যাড করে দিলাম। যেমন এখন আমরা আজকে আজকে ক্লাসে কিছু কিছু আমি অবশ্যই ক্লাসে মাঝে মাঝে বলে দিই। যেমন আমাদের হচ্ছে ইয়ে আছে যে ওই ইন্টেলজিবল যে কালচার মানে অধরা সংস্কৃতি হচ্ছে এখানে 4টা দেওয়া আছে, 5টা হবে। কারণ রিক্সাকে পরবর্তীতে এখানে অ্যাড করা হয়েছে দেখলাম। তো এরকম আমি কিছু আচ্ছা, জিনিসগুলো আমি অ্যাড করে দেবো। এটা আছে মাঝে মাঝে আমি কিন্তু বলে দিই, স্টুডেন্টকে বলে দিই যে এখানে রিক্সা নাই, মঙ্গল শোভাযাত্রা আছে বা শীতল পার্টি আছে, এরকম 4টা পর্যন্ত আছে। কিন্তু পঞ্চম হচ্ছে রিক্সা, ঢাকার যে রিক্সা, এটা কোন রিক্সাকে এখানে সিটে? অ্যাড করা হয়েছে মানে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় না আন্তর্জাতিকে? হ্যাঁ, এটা কি আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলিতে বিশ্ববিদ্যালয়? একটা পড়া আছে। না না, আন্তর্জাতিক ও, বিষয়গুলিতে এখানে একটা আছে যে যা আমরা এই পার্টটা আছে কিন্তু। আজকের লেকচার এই এটা গত আছে ক্লাস মানে ছিল সেকেন্ড নাকি? যে লেকচার। হ্যাঁ, গতকালকের লেকচারে ছিল এটা? না না না, এটা হচ্ছে জাতিসংঘের যে বিভিন্ন সংগঠন, যেমন ইউনেস্কো, ইউনেস্কো কি ও করে বিভিন্ন ধরনের আচ্ছা, ইউনেস্কো ইয়াগুলো পার্টে বুঝতে পেরেছি, হ্যাঁ। ইউনেস্কো পার্টে আছে। তো ওইখানে কিছু জিনিস আচ্ছা add থাকলে আমি ওটা বলে দেবো, যেখানে আপডেট কিছু আছে এটা বলে দেবো, বলে যাচ্ছে। আর তারপর আপনি আচ্ছা, আপডেট হ্যাঁ, গুলো ক্লাসে বলে দেওয়ার পাশাপাশি আমাদের শিট গুলো আপডেট করতে হবে, কারণ তথ্য তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেমন বললেন যে নতুন একটা যোগ হয়েছে অধরা, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ। জি জি তো জি। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, কিন্তু সর্বশেষ কোনটা এটাও পরীক্ষায় আসবে, বা কয়টা আছে এটাও পরীক্ষায় আসবে। জিআই পণ্য কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। আগের বছরে জিআই পণ্য ছিল 11টা, আর এখন জিআই পণ্য আছে মনে হয় 21টা। তার মানে লাস্ট 1 বছরে ধাপে ধাপে কিন্তু দুইটা দুইটা 4টা করে যোগ হয়েছে। যার কারণে এই তথ্য কন্টিনিউয়াস পরিবর্তন হতেই থাকবে। ছাত্রদেরকে এটা মানে মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই। যে শীট মুখস্থ করব, পরীক্ষা কমন পড়ে যাবে, এটা ভাবলে ভুল। একটু কষ্ট করতে হবে ভাই, বিসিএস টা এত সহজ না। তো যখন যে তথ্য আসবে আপনি একটু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রয়োজন আমার সাথে একটু আলাদাভাবে ক্লাসের বাইরে একটু আলোচনা করেন, আমরা বসবো না। আমাদের এনামুল হেল্প করবে, সে টাইপ করে দিবে না। আপনি যদি জাস্ট দাগিয়ে আন্ডারলাইন করে ছবি তুলে দেন, আমি ওইটা এনামুল করবো না, পুরোটা আমি আপনাকে কিছু থাকলে আপডেট কিছু আমি এনাউন ভাইকে পাঠিয়ে দেবো, উনি অন্য মতো দিয়ে দেবে। যেমন আমি এই যে আচ্ছা আন্তর্জাতিক সংগঠনগুলো কেন্দ্র করে মোটামুটি আচ্ছা, নোট থ্যাংক ইউ ভাই, পাঠিয়েছি। তাহলে ক্লাস ক্যারি অন করেন, আমি আর বিরক্ত না করি। স্টুডেন্টরা তোমরা ওকে কি আছো নাকি? রোমন স্যার, আপনাকে জাতিসংঘের শীটটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে ওকে, ঠিক আছে ভাই, আমি ওটা স্যার এরপরে আমি স্লাইডটা একটু নিচের দিকে নামাবেন। নিচের দিকে। জি ঠিক আছে, আরো স্যার, নাকি? হয়েছে হয়েছে। না স্যার, হয়েছে হয়েছে। ওকে। স্যার যে বিষয়গুলো স্যার ইম্পর্টেন্ট স্যার পড়তে হবে স্যার, এগুলো যদি স্যার গ্রিন মার্ক করে দেন স্যার সাথে সাথে স্যার ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, কি বলি, সমস্যা নাই। মোটামুটি আমি কিন্তু এক করে ফেলেছি যে এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই সালটা দরকার, প্রথম কিছু স্টার্ট হয় কবে এবং শেষ কবে। এরপর এখানে আরো কয়েকটা বিষয় আছে। এরপর সেকেন্ডে আমরা আসি যুদ্ধের ঘটনার প্রবাহ। যুদ্ধের ঘটনার প্রবাহ কতটা বিষয়, কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট আছে। ইউবোট কি, এটা পরীক্ষা আসলে। ইউবোট হচ্ছে জার্মানির একটা নৌবাহিনীর, মানে জার্মানির নৌবাহিনীর হচ্ছে মানে একটা ইউবোট। ইউবোট মূলত ইউবোট অধীন হচ্ছে জার্মানি নৌবাহিনীর একটা ইয়া। ওকে, এরপরে হচ্ছে যুদ্ধের ঘটনা প্রবাহ আপনি এখানে অ্যাট এ গ্লান্স দেখে যাবেন। অ্যাট এ গ্লান্স শুধু একটা পড়ে যাবেন যুদ্ধের ঘটনা প্রবাহটা কি অ্যাট এ গ্লান্স। আমি যে কথাটা আগে বললাম, অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করলে রাশিয়া রুশভাষী স্লাভ জাতিকে রক্ষা করার জন্য সার্বিয়ার পক্ষে নেয়। ওই যে বললাম মিত্র শক্তি হিসেবে রাশিয়া রুশভাষী স্লাভ জাতিকে রক্ষা করার জন্য সার্বিয়ার পক্ষ নেয়। এটা কিন্তু এর আগে আমি বলে দিয়েছি যে তার মানে এইটা আপনি পড়লে বুঝতে পারবেন যে রাশিয়া কেন মিত্র শক্তিতে থাকলো। এট এ গ্লান্স আপনি শুধু যুদ্ধের ঘটনা প্রবাহগুলো একটা বিষয়, সেটা হচ্ছে যে
ইউবোট কাদের, মানে ইউবোট যে একটা ইয়া মানে ইউবোট যে এই যে নৌবাহিনীর যে একটা জল মানে জার্মান নৌবাহিনী, ইউবোট হচ্ছে জার্মান নৌবাহিনীর। এটা এর আগে পরীক্ষা আসছিল। এরপরে আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কবে, মানে পরিসমাপ্তি হয় হচ্ছে 28শে জুন। 28শে জুন 1970 সালে। 28শে জুন 1970 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তবে এটা মনে রাখা দরকার, এটা একটা চুক্তির মাধ্যমে, সে চুক্তির নাম হচ্ছে ভার্সাই চুক্তি, দ্বিতীয় ভার্সাই চুক্তি। এর আরো একটা কথা আছে যে এটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, সরি, প্রথম ভাষা চুক্তি হয় কিসে, কি কারণে? আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে যে চুক্তির মাধ্যমে, সেটা হচ্ছে প্রথম ভাষা চুক্তি। আর দ্বিতীয় ভাষা চুক্তি হচ্ছে এর মাধ্যমে কি হয়, আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। বাস, ক্লিয়ার। এর আগে আপনি এই ঘটনাগুলো শুধু একটা ক্লাস একটু দেখে নেবেন। এটা আমি আপনাদেরকে পড়ালাম না, আপনি একটু পড়ে দেখবেন, দু একবার পড়লে আপনার এটা ক্লিয়ার হবে। এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে আপনি শুধু ঘটনাটা জেনে নেবেন। এরপর আমরা আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় হচ্ছে 28শে জুন 19, ওকে একটু দ্বিতীয়, সরি, দ্বিতীয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না, এটা দ্বিতীয় ভাষা চুক্তি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে দ্বিতীয় ভাষা চুক্তি হচ্ছে এই 28শে জুন হয়, এটা তো বললাম, এখানে মার্কিং করে দেওয়া আছে, এটা আবার সহজ করে এখানে দেওয়া আছে অ্যাটিক মাস। এটা হচ্ছে 28শে জুন 1919 সালে দ্বিতীয় ভাষা চুক্তি হয়। আর দ্বিতীয় ভাষা চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আর দ্বিতীয় ভাষা চুক্তি কার্যকর হয়, চুক্তি কার্যকর হয় 10শে জানুয়ারি 1920 সালে। ওকে, ক্লিয়ার। তাহলে দ্বিতীয় ভাষা চুক্তির মাধ্যমে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরিসমাপ্তি ঘটে। আর এটা হচ্ছে 1919 সালে। স্বাক্ষরকারী দেশ 32টি। আর স্বাক্ষরস্থল হচ্ছে প্যারিসের ভার্সাই প্যালেসের হল অফ মিররে। আর ফলাফল কি, আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি, এটার বলার দরকার নাই। চুক্তি কার্যকর হয় 10শে জানুয়ারি 1920 সালে। শেষ। আর একটা বিষয়, দ্বিতীয় ভাষা চুক্তির একটা বিষয়বস্তু ছিল জাতিপুঞ্জ গঠন। এটা একটা important। জাতিপুঞ্জ কি, এটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করবো, যা মানে পরের যে লেকচারটা শুরু হবে সেটাতে জাতিপুঞ্জ। তারপর একটু বলে রাখি, প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে যাতে করে এরকম কোনো আর ওয়ার্ল্ড ওয়ার না হয়, এই জন্যে এই বিশ্বযুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মূলত যে আন্তর্জাতিক সংগঠনের কথা চিন্তা করা হয়, সেই সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ, জাতিপুঞ্জ, যেটাকে বলা হয় লিগস অফ নেশন, মানে লিগ অফ নেশন। তো যখন প্রশ্ন আছে লিগ অফ নেশন নিয়ে, আমরা পরের লেকচারে আলোচনা করব, মানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে যে আমরা পরে আন্তর্জাতিক চ্যাপ্টার শুরু করব জাতিসংঘ, সেখানে মূলত জাতিপুঞ্জ আছে। তো এইটুকু বলে রাখি, জাতিপুঞ্জ গঠন, এটা প্রতিষ্ঠার বিষয়বস্তু ছিল দ্বিতীয় ভাষায় চুক্তিতে। মানে দ্বিতীয় ভাষায় চুক্তি যখন হলো, তখন বলা হলো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মতো যাতে করে পৃথিবীতে এরকম কোনো ওয়ার্ল্ড ওয়ার না হয়। কারণ এই ওয়ার্ল্ড ওয়ার হলে মানে শুধু ক্ষতি আর ক্ষতি। এই জন্যই কি করা হলো, একটা চুক্তি করা হলো, সেই চুক্তির নাম ভাষা চুক্তি। আর আর একটা কথা হলো যে এই জন্য এই ওয়ার্ল্ড ওয়ার যাতে না হয়, তাই একটা আন্তর্জাতিক সংগঠনের কথা চিন্তা করা হয়, সেই সংগঠনের নাম হচ্ছে জাতিপুঞ্জ। ওকে, এখন আমরা আসি আহ প্রথম বিশ্বযুদ্ধের আরো একটা বিষয় ছিল 2 নম্বর বিষয়। এটা প্রথমটা ছিল প্রথম স্যার একটা বিশ্বযুদ্ধে প্রশ্ন জাতিপুঞ্জ ছিল। প্রতিষ্ঠা, 2 নম্বর বিষয়টা ছিল। স্যার জি, স্যার ওই যে প্রথম হ্যাঁ। বিশ্বযুদ্ধে ইউরোপের বিভিন্ন শক্তিবর্গ এক হয়েছিল কেন স্যার, এটা যদি একটু বলতেন। ইউরোপের বিভিন্ন শক্তিবর্গ, জি স্যার, ওই যে একটু প্রথম দিকে গেলে ইউরোপের বিভিন্ন শক্তিবর্গের কারণে স্যার ওই যে প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল, এটা এটা বুঝিনি স্যার, এটা একটু এখানে ইউরোপের বিভিন্ন, আপনি দেখতেছেন যে এখানে ইউরোপের বিভিন্ন শক্তিবর্গ বলতে এখানে মূলত বলছে যে রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, বুঝতে পারছেন, ইতালি, এরা সবগুলো হচ্ছে ইউরোপের। এরপরে হচ্ছে আপনার এদিকে দেখেন, অস্ট্রো হাঙ্গেরি, প্রুশিয়া, জার্মানি, এই শক্তিবর্গগুলো মূলত প্রথমেই লেখা আছে ইউরোপের বৃহৎ শক্তিবর্গের দ্বন্দ্বের মধ্য দিয়েই মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শুরু হয়, সূত্রপাত ঘটে। মানে এটা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা শুরু করছিল ইউরোপের বিভিন্ন শক্তিবর্গ। এখানে কিন্তু সরাসরি আমেরিকা প্রথমে আসেনি। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু আমেরিকা আমেরিকা প্রথমে আসেনি। কেন আসেনি? আমেরিকা কিন্তু সরাসরি এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যুক্ত ছিল না। মানে আমেরিকা তো আমেরিকায়, বাট ইউরোপের শক্তিবর্গগুলো ছিল। এই জন্য বলা হচ্ছে ইউরোপের বিভিন্ন শক্তিবর্গের দ্বন্দ্বের মধ্য দিয়েই মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, এই কথাটাই বুঝাইছে। আর একটা কথা ছিল, এরপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে ভাষা যুদ্ধের আরেকটা প্রসঙ্গ ছিল। এই যে এই কথাটা, এটা কথা ইম্পর্টেন্ট, মানে সেকেন্ড কথাটা ছিল এটা, মানে বিষয়বস্তু ছিল এটা জার্মানির শাস্তি। জার্মানির
যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 1932 সাল পর্যন্ত 660 কোটি পাউন্ড মিত্রপক্ষকে দেবে, এই কন্ডিশন করা হয়। দেখেন, যখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যখন দুইটা শক্তির মধ্যে যুদ্ধ হয় এবং এই যদি যুদ্ধের পরিসমাপ্তি হয় একটা ইমব্যালেন্স একটা চুক্তির মধ্য দিয়ে, তখন সেটা কিন্তু পরবর্তীতে আরেকটা যুদ্ধের দিকে মানুষকে উৎসাহিত করে। যার কারণটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমার কাছে যেটা মনে হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সবচেয়ে বড় একটা কারণ ছিল এই যে জার্মানির যে শাস্তিটা দেওয়া হয়েছিল, এটা ছিল অপূরণীয় একটা ক্ষতি। মানে জার্মানির জন্য, জার্মানিকে বলা হয়েছিল যে এই যে এত 660 কোটি পাউন্ড যে মিত্র পক্ষকে দিতে হবে, এই যে কন্ডিশনটা করা হয়, যেটা কন্ডিশনের কারণে জার্মানিরা সহজেই কিন্তু এটা মেনে নিতে পারেনি। আর তাই মানে কি করা হয়, হিটলার কি করে তখন থেকে নিজে তার ভিতরে একটা সুপ্ত বাসনা জাগে যে যে করে হোক সেকেন্ড ওয়ার্ল্ড দিকে একটু ধাবিত হতে হবে, এই প্রতিশোধ নিতেই হবে। এই প্রতিশোধের দামামা বাঁচতে পারতে একসময় গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। মানে আমার কাছে মনে হয় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়া শুরু হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে একটা আন্ডারলাইং কজ ছিল, সেই কজটা ছিল এই জার্মানির বড় ধরনের একটা পানিশমেন্ট। এরপর এখানে আরো একটা কথা আছে, ওদের একটা রাজ্য ছিল রাইনিল্যান্ড, সেই অঙ্গরাজ্যটাও তারা অনেকটা ক্যাপচার করে ফেলেছে। বাই দ্য ওয়ে, এই মূলত জার্মানি যে ইমব্যালেন্স একটা পানিশমেন্ট দিয়েছিল, মানে এই পানিশমেন্টের কারণেই মূলত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে সূত্রপাত, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে আন্ডারলাইং কজ যেটা ছিল, এই জার্মানির যে একটা অপূরণীয় একটা মানে যেটা ইমব্যালেন্স পানিশমেন্ট, এটা আসলে এই পানিশমেন্টটা অত সহজে মেনে নেওয়া যাচ্ছিল না, এত বড় একটা পানিশমেন্ট দিয়েছিল। আর তাই হিটলার কি করেছিল, তখন তখন এটা তখন থেকে তার ভিতরে একটা সুপ্ত বাসনা ছিল যে সে এক সময় গিয়ে হয়তো বা মানে জার্মানি এক সময় গিয়ে এর প্রতিশোধ নেবে। আর এই প্রতিশোধে আহ, মানে প্রতিশোধের মানে প্রতিশোধ নেওয়ার ইয়াটাই ছিল হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে কিন্তু হিটলারের হাত ধরেই। এখন আমরা আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর বিদ্রোহ একটা কথা বলা আছে আর 1932। একটা প্রশ্ন ছিল, জি, মেইনলি তো বলেন। যুদ্ধটা শুরু হয় অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য আর সার্বিয়ার মধ্যে, কিন্তু জি, পরে জার্মানি আসলে কিভাবে জড়িয়ে যায় যে যে সবচেয়ে বেশি শাস্তিটা জার্মানিকে দেওয়া হয়? জার্মানি আসলে এখানে এই যে এই ঘটনাগুলো যদি একটু পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি আর বলতে চাচ্ছি না, কারণ খুব ইজি, আপনি শুধু একবার দেখে নেন এটা। কারণ আমরা চাচ্ছি যে ডিটেলস ওদিকে পড়বো, এখান থেকে এত বেশি আসবে না তো। আপনি জার্মানি জি কেন স্যার। আসলো এখানে, এটা আমি 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 এই ঘটনাগুলো অনেকগুলো ঘটনা এখানে আছে, আমি বলি আপনি যে কোশ্চেনটা করেছেন আপনি শুধু একবার একটা গ্লাস পড়েন, এরপর নেক্সট ক্লাস আমি এটা উত্তর দিব। মানে আমি চাচ্ছি না, খুব ইজি, জি স্যার। শুধু একবার এটা দেখে নেবেন। কারণ আমাদের আন্তর্জাতিক পার্টটা যেহেতু নওশাদ ভাইও নিজে বললো, আন্তর্জাতিক পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট জাতিসংঘ। এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে কোশ্চেন আছে, খুব ইজি কোশ্চেন আছে। এটা আপনাদের এখন যা মানে আমি বলতে কি এটা ক্লাস আপনি একটু করে নেবেন, তাহলে বুঝবেন আচ্ছা যে স্যার। কেন জাপানিকে এত পানিশমেন্টটা হয়েছিল। ওকে, এখন আমরা আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের চেয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বিষয়টা হয়, পহেলা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় 2রা সেপ্টেম্বর 1939 সালে শুরু হয়, শেষ হয় 45 সালে। এটা খুব ইজি, এটা মনে রাখা খুব সহজ। ওকে, এখন আমরা আসি একটু ইয়ে করি, মার্কিং না এটা এভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটা ছিল হিটলারের ক্ষমতা গ্রহণ। প্রথম কারণটা ছিল হিটলারের ক্ষমতা গ্রহণ। 1933 সালে উনি জার্মানির সাধারণ নির্বাচনে, আসলে আমি বলি নির্বাচনে উনি কিন্তু আসলে নির্বাচনে আসন খুব কম পেয়েছিল, ওনার নাৎসি দল আসন পেয়েছিল অনেক কম। কিন্তু তারপরে ওই সময় যে চ্যান্সেলর ছিল, মানে প্রেসিডেন্ট ছিল, উনি প্রেসিডেন্ট নাম হচ্ছে হিন্ডেনবার্গ। উনি চ্যান্সেলর হিসেবে ভন প্যাপেনের পরিবর্তে অ্যাডলফ হিটলারকে বেছে নেয়। ওকে, ক্লিয়ার? তার মানে নির্বাচনে অ্যাডলফ হিটলার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসন পায়নি। আসন না পাওয়া সত্ত্বেও ওই সময়ে যিনি চ্যান্সেলর হওয়ার কথা ছিল ওনার পরিবর্তে উনি হিটলারকে বেছে নিয়েছে। কারণ ওই সময় ভন প্যাপেন উনি ছিল একজন ভদ্রলোক, উনি মূলত হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় আসলে ওই পরিস্থিতির কারণে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ওই সময় যিনি প্রেসিডেন্ট ছিল হিন্ডেনবার্গ, উনি চ্যান্সেলর হিসেবে কাকে নিয়োগ দেয় হচ্ছে অ্যাডলফ হিটলারকে। ওকে, শেষ, আমরা এটা আলোচনা করি না এখন। তার মানে 33 সালে সাধারণ নির্বাচন হলো, 34 সালে হিন্ডেনবার্গ এরপর 1933 সালে কিন্তু চ্যান্সেলর হয় কে, হিটলার। আর 34 সালে হিন্ডেনবার্গের মৃত্যুর মধ্য দিয়ে হিন্ডেনবার্গ ছিল কে, প্রেসিডেন্ট।
যখন মৃত্যুবরণ করে তখন হিটলার আবার এট এ টাইমে প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর হিসেবে নিজেকে এক ঘোষণা করে। ওকে, ক্লিয়ার? তাহলে দুইটা কাহিনী বলে রাখি। অ্যাডলফ হিটলার প্রথমে 33 সালের নির্বাচনে 1933 সালের নির্বাচনে পর্যাপ্ত আসন না পাওয়া সত্ত্বেও চ্যান্সেলর হয়েছিল শুধুমাত্র প্রেসিডেন্টের কারণে। প্রেসিডেন্ট ওই সময় তাকে চেয়েছিল বলে উনি হয়েছে। ওকে, এরপরে 1 বছর পরে প্রেসিডেন্ট যখন মারা গেল তখন অ্যাডলফ হিটলার এট এ টাইম নিজেকে প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর হিসেবে ঘোষণা করলো। ক্লিয়ার? তো এরপরে এরপরে ক্ষমতায় আসলো কে? হিটলার। এখন আসেন, হিটলার যখন ক্ষমতায় আসলো, হিটলার ক্ষমতায় আসে প্রথম, হিটলার ক্ষমতায় আসার পর উনি ভাইমার চুক্তি এবং সংবিধান বাতিল করে। ভাইমার হচ্ছে জার্মানির একটি শহর। মানে এরপর উনি কি করে, ভাইমার প্রজাতন্ত্র নামে, মানে উনি হচ্ছে ভাইমার চুক্তি ও সংবিধান বাতিল করে। মানে 1919 সাল থেকে যেটা চলমান আছে, 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত জার্মানি ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল। ওকে, উনি প্রথমে এটা বাতিল করে। মানে আসলে জার্মানি কিভাবে পরিচালিত হবে, একটা প্রজাতন্ত্র, ভাইমার প্রজাতন্ত্র, মানে আমাদের যেমন গণপ্রজাতন্ত্র থাকে না, ঠিক তেমনি ওদের একটা প্রজাতন্ত্র ছিল, সেই প্রজাতন্ত্র নাম হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র। তো এটা অনেক ডিটেলস কাহিনী, সেটা আমি ওইদিকে যাচ্ছি না। মনে রাখবেন যে এই প্রজাতন্ত্রের আলোকে কিন্তু, এই রুলস রেগুলেশন আলোকে কিন্তু জার্মান পরিচালিত হতো। ওকে, উনি এসে প্রথমে এটা বাতিল করেছে। এরপরে দেখেন 1945 সালে কি করে, ভার্সাই এবং লৌহকরণ চুক্তির শর্তগুলো উনি বাতিল করেন। এখানে অনেকগুলা ভার্সাই এবং লৌহকরণ চুক্তি, মানে ভার্সাই চুক্তিতে, লৌহকরণ চুক্তিতে আরো কতগুলো বিষয় ছিল যে জার্মানি চাইলেও অন্য জায়গাতে, অন্য ইয়াগুলাতে করতে পারবেন না, মানে আপনার জোর জবরদস্তি বা দখলদারিত্ব করতে পারবেন না, এই টাইপের কিছু কন্ডিশন। এই কন্ডিশন গুলোকে উনি প্রথমে কি করছে, এই কন্ডিশন থেকে বের হয়েছে, কারণ ওনার একটা ইচ্ছা আছে জার্মানিকে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে এই পানিশমেন্টের উনি প্রতিশোধ নেবে। কে নেবে? হিটলার। হিটলার নিতে গেলে তার মানে এই ভাষা চুক্তি বাতিল করতে হবে, কারণ ভাষা চুক্তি বাতিল না করলে তো ওনাকে পাউন্ড, ওই যে পাউন্ড পরিমাণ জরিমানা দিতেই হবে। আবার লোককরণ চুক্তির কিছু কথা আছে, যে কথাতে বলা আছে জার্মানি চাইলে অন্য রাজ্য করতে পারবে না, মানে অন্য রাজ্যের প্রতি তার একটা হামলা বা এরকম কিছু জবরদখল বা মানে সেনাবাহিনী পাঠানো, এই কাজগুলো করতে পারবে না। তো এই জন্য এই চুক্তিগুলো থেকে আগে সরিয়ে আসে। এরপরে আসে অস্ট্রিয়াকে 1938 সালে দখল করে অস্টমার্ক নাম দেয়। ওকে, এখন শুরু হচ্ছে অস্ট্রিয়াকে 1938 সালে দখল করে কারা দখল করে? হিটলার। এরপরে পোল্যান্ডের ডানজিক বন্দর দখল করে জার্মানির সাম্রাজ্যবাদী নীতি প্রতিহত করতে পুনরায় ইউরোপের বিরোধী শক্তিগুলো যৌথভাবে যুদ্ধ শুরু করে। এখন দেখেন এখানে পক্ষ শক্তি আর মিত্র শক্তি। পক্ষ শক্তি হচ্ছে মানে পক্ষ শক্তি তিনটা: ইতালি, জার্মানি এবং জাপান। এরা, সরি, অপক্ষ শক্তি না, অক্ষ শক্তি। ইতালি, জার্মানি এবং জাপান অক্ষ শক্তি। এই তিনটা ইজাজ, মনে রাখার সহজ উপায় হচ্ছে ইজাজ, ইতালি, জার্মানি এবং জাপান, এটা হচ্ছে অক্ষ শক্তি। আর মিত্র শক্তি হচ্ছে পৃথিবীর বৃহত্তম শক্তিগুলাই মূলত। বৃহত্তম শক্তি বলতে ওই সময় ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং চীন। এই কয়েকটা ছিল হচ্ছে মিত্র শক্তি। ওকে, এটা এই দুটো মনে রাখা দরকার, অক্ষ শক্তি এবং মিত্র শক্তি। এখন আমরা আসি পার্ল হারবার। যুক্তরাষ্ট্র কিন্তু প্রথমে আসেনি, যুক্তরাষ্ট্র আসে পরে। যুদ্ধ শুরু হয় হচ্ছে 1939 সালে, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু 41 সালে 8ই ডিসেম্বর এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুক্ত হয়। তবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুক্ত হওয়ার আগেই একটা ছিল যে পার্ল হারবার আক্রমণ করে কে? প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের। এটা ইম্পর্টেন্ট, পার্ল হারবার কোথায় অবস্থিত, কেন এটা ইম্পর্টেন্ট? প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের হুনুলুলুর কাছে অবস্থিত মার্কিন নৌঘাঁটি নাম হচ্ছে পাল হারবার। এই মার্কিন নৌঘাঁটি পাল হারবার, এই পাল হারবার জাপান আক্রমণ করে কত সালে? 7ই ডিসেম্বর 1941 সালে। 7ই ডিসেম্বর 1941 সালে যখন পাল হারবার আক্রমণ করে, ঠিক এর একদিন পরে 8ই ডিসেম্বর, মানে 8ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র সরাসরি জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ক্লিয়ার? মানে জাপান ছিল কি? অক্ষ শক্তি। জাপান, এখানে আমরা দেখতেছি জাপান হচ্ছে অক্ষ শক্তি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সরাসরি প্রথমে আমেরিকা যুক্ত ছিল না। যুক্ত ছিল তখনই যখন জাপান কি করে, সরি, মানে জাপানে ওদের যে পাল হারবার, জাপান যে কাজটা হচ্ছে, জাপান কি করে, জাপান যখন পাল হারবারে আক্রমণ করে। কার পাল হারবারে আক্রমণ করে? মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌঘাঁটি রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের হনুলুলুর কাছে যে নৌঘাঁটি, এই নৌঘাঁটি যখন আক্রমণ করে তখন 7ই ডিসেম্বর 1941 সাল। আর এর একদিন পরে যুক্তরাষ্ট্র সরাসরি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে
নিজেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুক্ত হয় এবং প্রথমে তারা যুদ্ধ ঘোষণা করে জাপানের বিরুদ্ধে, এরপরে 11ই ডিসেম্বর 1941 সালে জার্মানির বিরুদ্ধে, এবং পরবর্তীতে ওই একই একই তারিখে তারা ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সরাসরি যুক্ত হয় আমেরিকা। ওকে, হামলার পটভূমিটা আপাতত আমাদের দরকার নেই, আপনারা চাইলে অ্যাট এ গ্লান্স দেখে নেবেন, তাহলে আপনাদের কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা আসি যুদ্ধের সমাপ্তি, কিভাবে হলো যুদ্ধের সমাপ্তি। মানে এইটাই ছিল অনেকটা মেইন কাহিনী। তবে আরেকটা বিষয় মনে রাখা দরকার, এখানে এই কোশ্চেনটা দেওয়া নেই, আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে এই যে ওই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে হিটলার যে যুদ্ধ নীতি অবলম্বন করতো এটাকে বলা হয়তো কি, এটা হচ্ছে বিদ্যুৎ গতির যুদ্ধ, তাই না? ব্রিটিশ স্লিপ মনে হয় এটা, তাই না? মনে আছে আপনাদের, কেউ বলতে পারবেন এটা? এটি কথা লেখা নাই এখানে, এটা আপনি লিখে দেবেন যে বিদ্যুৎ গতির যে একটা যুদ্ধ, মানে এরকম, মানে এটাকে ইংলিশের মানে ব্রিটিশ স্লিপ, মানে এর একটা টার্ম আছে, এই টার্মটা এখানে যদিও দেখা নেই। মানে বিদ্যুৎ গতির একটা যুদ্ধ, যার বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ গতির, মানে উনি আসলে বিদ্যুতের গতির ন্যায় যুদ্ধগুলো করতো, মানে যেখানে অ্যাটাক করেছিল। তো এটা হচ্ছে মানে কার নীতি ছিল? হিটলারের। ওকে, এখন আমরা আসি যুদ্ধের পরিসমাপ্তি কিভাবে হয়। যুদ্ধের পরিসমাপ্তিটাতে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যুদ্ধের পরিসমাপ্তি ইতালির আত্মসমর্পণ হচ্ছে 1943 সালের। আচ্ছা, প্রথমটা হচ্ছে আত্মসমর্পণ, ইতালির আত্মসমর্পণ। ইতালি আত্মসমর্পণ করে কত? 3রা সেপ্টেম্বর। একটু কানেকশন। ওকে, এরপরে জার্মানির আত্মসমর্পণ 7ই মে 1945। আহ ইতালির আত্মসমর্পণ, জার্মানির আত্মসমর্পণ। আর একটা বিষয় এখানে রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে জার্মানির পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাক্ষর করে, এটা খুব একটা দরকার নেই, তবে এটা দরকার আছে এইটা। 8ই মে 1945 সালে ইউরোপের বিজয় দিবস উদযাপন করা হয়, যেটাকে বলা হয় ভিইডি। ভিইডি, ভিক্টোরি অফ ইউরোপ ডেজ। ঠিক আছে, মানে ইউরোপের বিজয় দিবস। এটা 8ই মে 1945 সালে, মানে যখন জার্মানি 7ই মে 1945 সালে আত্মসমর্পণ করে, এরপর 8ই মে ইউরোপের বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়, যেটাকে বলা হয় ভিইডি। মানে ভিইডি, ভিতে হচ্ছে ভিক্টোরি অফ ইউরোপ ডেজ, মানে ইউরোপের বিজয় দিবস উদযাপন করা হয় 8ই মে। তাহলে যুদ্ধের সমাপ্তির যেটা আসে, ইতালি আত্মসমর্পণ করে আহ কত সালে, মানে ইতালি আত্মসমর্পণের বিষয়টা আসবে 1943 সালে আত্মসমর্পণ করে। এর চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে জার্মানির আত্মসমর্পণ, কারণ জার্মানির আত্মসমর্পণ মধ্য দিয়েই কিন্তু তারা ইউরোপের বিজয় দিবস উদযাপন করে। কারা উদযাপন করে? কারা উদযাপন করে? মিত্র শক্তিরা। এরপরে দেখেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলারের কাহিনী অনেকগুলো দেওয়া আছে, আপনারা সবকিছু পড়বেন না, দরকার নেই এত কিছু পড়ার, কিন্তু আপনি অ্যাট এ গ্লান্স দেখে নেবেন। দেখে নেবেন এই কারণে, তাহলে আপনার অ্যাডলফ হিটলার সময় সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার সময় প্রায় সবাই যে যুদ্ধ হয়ে জীবন, যুদ্ধই সার্বজনীন, সার্বজনীন, এই টার্ম উক্তিটা কার? হিটলারের। ঠিক আছে, এরপরে মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল, এই আত্মজীবনী, এটা কার লেখা? অ্যাডলফ হিটলার লেখা। ঠিক আছে, 1925 সালে উনি যখন কারাবরণ ছিল, কারাবন্দী ছিল, তখন তিনি এই বইটা লেখেন, মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল। অবশ্যই এই বইটা অনেকদিন বন্ধ ছিল, মানে এটা করেছিল যে এটা বিক্রি বন্ধ ছিল, নিষিদ্ধ করেছিল, পরে আবার এটা চালু করেছে। তাহলে এই কয়টা বিষয়। এরপরে দেখেন আর তেমন কিছু, নাজি পার্টি। নাজি হচ্ছে ন্যাশনাল সোশ্যাল জার্মান ওয়ার্কার্স পার্টি, এর চেয়ারম্যান নির্বাচিত হয় 1921 সালে, কে? হিটলার। ঠিক আছে, এই কয়টাই মূলত বেশি ইম্পর্টেন্ট। আর 1945 সালে তো উনি নিজে কি কি করে, ওনার ওয়াইফকে, প্রথম উনি যেভাবে মারা যায়, ওনার বান্ধবী, উনি তো বিবাহ করেন, ওনার বান্ধবী ছিল ইভা ব্রাউন। উনি প্রথমে ইভা ব্রাউনকে, মানে উনি কিন্তু সরাসরি আত্মসমর্পণ করেন, হিটলার কিন্তু কখনোই নিজেকে আত্মসমর্পণ করে। উনি কি করছে, শেষে গিয়ে ওনার ওয়াইফকে প্রথমে মেরেছে, ওনার বান্ধবীকে মানে করেছে, গুলি করেছে, এরপর নিজে নিজেকে গুলি করে উনি হচ্ছে এই মানে তার মানে কি বলবো, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু তারপরে উনি সরাসরি আত্মসমর্পণ করেনি। এটাই ছিল 1945 সালে, ঠিক একদম লাস্ট মোমেন্টে এসে, যখন দেখছে যে আর কোনো উপায় নেই তখন। আর ওনার একটা উপাধি ছিল ফুয়েরার। ফুয়েরার মানে হচ্ছে যুদ্ধবাজ। কার উপাধি? হিটলারের। এই মূলত এই কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, আর তেমন কিছু না। তো অ্যাডলফ হিটলারের জন্ম কোথায়, এটা দরকার কাছে, এটাও একটু দেখে নিন। জন্ম হচ্ছে
বর্তমান হাঙ্গেরিতে। অ্যাডলফ হিটলারের জন্ম হচ্ছে বর্তমান হাঙ্গেরিতে। আর ওই সময় ছিল অস্ট্রো হাঙ্গেরি, বর্তমান যার নাম হচ্ছে হাঙ্গেরি। আর উনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, তো আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে, এটা এটা উনি প্রথম বিশ্বযুদ্ধে প্রথম অংশগ্রহণ করে। তাহলে অ্যাডলফ হিটলার সম্পর্কে চলে গেল। এরপরে দেখেন জাপানের আত্মসমর্পণ। জাপানের আত্মসমর্পণটা যদি একটু আগে দেওয়া ইয়ে ছিল, তারপর একটু বলে রাখি। জাপানের আত্মসমর্পণের বিষয়টা আসে এরকম যে হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা বড় ধরনের আক্রমণ হয়। এই এই ডেট দুটো মনে রাখতে হবে, হিরোশিমা এবং নাগাসাকিতে। একটা হচ্ছে 6 সেপ্টেম্বর, আর একটা হচ্ছে 9 আগস্ট 1945। 6 সেপ্টেম্বর যেটা হয় সেটা হচ্ছে লিটল লিটল বয়। আর 7 সেপ্টেম্বর যেটা হয়, 9 সেপ্টেম্বর যেটা হয়, 9 আগস্ট যেটা হয়, সেটা হচ্ছে ফ্যাট ম্যান। ওকে, তার মানে দেখেন এই যুদ্ধে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেভাবে শুরু করেছিল জার্মানি, জাপান এবং একটু ইতালি, ইন্টারাপ্ট করি স্যার। তাতে কিন্তু, হ্যালো, স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, এখানে কোথাও তো সেপ্টেম্বর মাসের কথা উল্লেখ নাই। আপনি যে সেপ্টেম্বর মাস বলতেছেন, 6 আগস্ট, ওকে ছয় ওটা আগস্ট একটু, সেপ্টেম্বর, যদিও সেপ্টেম্বর হচ্ছে না ছয় না না, আগস্ট হয়তো বা ছয় ওখানে, আগস্ট এবং 9 আগস্ট। হ্যাঁ, ঠিক আছে স্যার, এবার ঠিক আছে স্যার। আচ্ছা, আমি যদিও দাগাই যে সেপ্টেম্বর বলেছি, কিন্তু আগস্ট লেগে আছে। আচ্ছা, 6 আগস্ট এবং 9 আগস্ট দুটা বিষয়। এর আগে একটা কথা বলে রাখি, দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেভাবে শুরু করেছিল ইতালি, আহ, জার্মানি এবং জাপান, ইজাস, এই তিন শক্তি, অক্ষ শক্তি, এরা যেভাবে শুরু করেছিল, তাতে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু অলমোস্ট আমেরিকা পরাজিত হয়ে গেছে, বা মিত্র শক্তির উপর পরাজিত। কিন্তু ওরা শেষে গিয়ে যে কাজটা করেছে, এরা মূলত এই যে মানে আপনার কি পারমাণবিক যে বোমা বিস্ফোরণ করেছে, একটা হচ্ছে লিটল বয় আর একটা ফ্যাটম্যান, হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো পারমাণবিক বোমা বিস্ফোরণ করে মূলত এরা আসলে মানে এরা কি করছে, জাপানকে একদম ইয়ে করে ফেলছে। তো যাই হোক, যে তারপরে মূলত জাপান বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছে। মানে ওরা স্যার যখন পারেনি যুদ্ধতে, পরে শেষের দিকে ওরা পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল। যদিও এটা কিন্তু ওই সময় ইয়ে ছিল, এখন কিন্তু এটা মানে, বাই দ্য ওয়ে, আমেরিকায় পারমাণবিক বোমা যদি বিস্ফোরণ না করতো, তাহলে কিন্তু ওরাই সেকেন্ড ওয়ার্ল্ডে পরাজিত হতো। তো হিরোশিমাতে যেটা হয়েছিল 6 আগস্ট, আর নাগাসাকিতে যেটা হয়েছিল 9 আগস্ট, মাত্র 3 দিনের ব্যবধান। এখন বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে লিটল বয় এবং ফ্যাট ম্যান কোনটা কোন সময় হয়েছে এটা দরকার আছে। হিরোশিমাতে যেটা আক্রমণ করেছে, যেটা পারমাণবিক বোমার প্রতীকী নাম ছিল লিটল বয়, আর নাগাসাকিতে যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্যাট ম্যান। ওকে, এই কয়টা মনে রাখতে হবে। এর ফলে কি হয়, এর ফলে যখন আমেরিকা যখন এই হামলাগুলো করে, তখন জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়, এবং 14 আগস্ট তারা আত্মসমর্পণের ঘোষণা দেয়। আর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ চুক্তিতে স্বাক্ষর করে 2রা সেপ্টেম্বর। আর এই 2রা সেপ্টেম্বরের মধ্য দিয়ে 1945 সালের 2রা সেপ্টেম্বর, আর এই 2রা সেপ্টেম্বর মধ্য দিয়ে মূলত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরিসমাপ্তি ঘটে। বুঝা গেল? তাহলে কয়েকটা বিষয় এখানে, এখানে যে কয়েকটা মার্কিং করতেছে, এই মার্কিং কয়টা আপনাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? স্যার আমেরিকা যে পারমাণবিক বোমা ফেলে জাপানে, এটা কি তখন ওয়ার ক্রাইম ছিল না? হুম, ওয়ার্ল্ডে ওয়ার ক্রাইম স্যার, ওয়ার ক্রাইম মানে যুদ্ধাপরাধ। ও যুদ্ধ অপরাধের কথা বলছেন। এখন আসলে বিষয়টা হচ্ছে যে যুদ্ধ অপরাধের বিষয়টা, ওরা যে কাজটা করেছে, ওটা যদি এখন হতো অবশ্যই যুদ্ধ অপরাধ হতো। কিন্তু তখন তো আমেরিকা সুপার পাওয়ারফুলের মতো ছিল, ওরা আসলে ওইটা যুদ্ধ অপরাধের যে বিষয়টা আছে ওই দিকে তারা ইয়ে করে নেই। বরঞ্চ আপনি দেখেন, এই যে আরো মানে বিচার হয়ে, বিচার আবার আবার আপনি জানেন কিনা, জাপান, জার্মান, ইতালি ওদেরই বিচার হয়ে গেছে। কারণ ওরা তো যুদ্ধটা স্টার্ট করেছে ওরাই। ওই জন্য পরবর্তী যে আপনি দেখবেন, পরবর্তী সেকেন্ড ওয়ার্ল্ড পরে যে বিভিন্ন ধরনের ইয়া হয়েছিল, যে আপনার আহ, আদালত গুলো হয়েছে, নুরেমবার্গ আদালত, নাম শুনেছেন কি? নুরেমবার্গ ট্রায়াল। এই ট্রায়ালে কিন্তু ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। কাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়? ওদেরকে। এবং একটা কথা এখানে ইম্পর্টেন্ট বলে রাখি, নুরেমবার্গ যে আপনি জানেন কি, বাংলাদেশকে কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট করে হচ্ছে জাপান। আমরা যে আর্থিক সহায়তা গুলো পাই, জাপান থেকে অনেক পাই। নুরেমবার্গ যে ট্রায়াল হয়েছিল, বিচার আদালত, সেই এটা বিচার কি আদালতে কিন্তু, লুক্সেমবার্গের হ্যাঁ, কথা বলছেন? না না, নুরেমবার্গ, লুক্সেমবার্গ না। মানে মূল কথা হচ্ছে যে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বিচার আদালত হয়, এই বিচারের রায়ে বাংলাদেশের একজন আইনজীবী ছিল। এটা আপনি জানেন কিনা? এক আইনজীবী ছিল, এখানে 14 জন সম্ভবত আইনজীবী ছিল, লয়ার। তার মধ্যে 13 জনে জাপানের বড় ধরনের পানিশমেন্টের কথা বলেছে। একমাত্র বাংলাদেশের একজন আইনজীবী ছিল, মানে উনি বাংলাদেশের বংশোদ্ভূত। উনি হচ্ছে জাপানের পানিশমেন্টের বিপক্ষে ছিল, মানে জাপানের যাতে পানিশমেন্ট না হয় এই পক্ষে কিছু মত তুলে ধরেছিল। আর এর কারণে জাপানের বড় ধরনের কোনো পরবর্তীতে আর পানিশমেন্ট হয়নি। আর তখন থেকে জাপানের ওই সময় যে প্রেসিডেন্ট ছিল বা জাপানের যে রাষ্ট্রনায়ক ছিল, উনি বলেছিল এই বাংলাদেশের সাথে আমাদের আজীবন একটা টাইট থাকবে, মানে একটা বন্ধন থাকবে। এবং এই কারণে জাপান কিন্তু আমাদের অনেক বন্ধু প্রতিম একটা রাষ্ট্র। বুঝে বুঝে গেল? প্রথম আর আচ্ছা বিশ্বযুদ্ধে। স্যার, হ্যাঁ, জাপানের উপরই দুইটা মানে হামলা করার মেইন কারণটা কি ছিল স্যার? আমেরিকার জাপানের উপরই যে বোমা ওই যে হামলাগুলো করলো। পার্ল হারবার ওদের অ্যাটাক শুরু করেছিল, মূলত যুদ্ধ পার্ল হারবার দিয়ে ওরা শুরু করেছে। এরপর অনেক কাহিনী ঘটেছে। ওখানে দেখবেন যে মূল কাহিনী হচ্ছে কি, ওরা যেহেতু যুদ্ধে, পার্ল হারবার হচ্ছে ওদের খুব ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট প্লেস। কার? আমেরিকার। ওইখানে কিন্তু হামলা প্রথম জাপানে দিয়েছিল। বুঝে গেল? তখন থেকেই মূলত ওদের সাথে একটা শত্রুতা শুরু হয়। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা আসছেই মূলত জাপানের কারণে, জাপানে তো ওখানে অ্যাটাক করছিল। এই জন্য ওরা বড় দেশে। আরো একটা বিষয়, এরা পারমাণবিক বোমা কিন্তু বিস্ফোরণ করতো না। যখন আপনি দেখেন 1900 এরা আপনার ইতালি কিন্তু অনেক আগে আত্মসমর্পণ করেছে। ইতালি অনেক আগে আত্মসমর্পণ করেছে। আবার জার্মানিও কিন্তু 7 মে করেছে, তাই না? কিন্তু তারপরেও কিন্তু যুদ্ধ চালিয়ে গেছিল কারা? মানে আপনার জার্মানি, কিন্তু জাপান কিন্তু আত্মসমর্পণ করেনি। এখন জাপানকে কোনো ক্রমেই কন্ট্রোল করতে পারতেছে না, তাই শেষে দিয়ে আমেরিকা এই পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছে। ইতালি যেখানে 1943 সালে আত্মসমর্পণ করেছে, জার্মানি কিন্তু 45 সালে করেছিল 8ই মে। এরপরে মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেছে জার্মানি, জাপান। জাপানকে আর করা যাচ্ছে না, তাই শেষে গিয়ে তারা পারমাণবিক বোমা বিস্ফোরণ করছে। কিন্তু ওরা তো চাইলে পারমাণবিক অন্য জায়গাতে বিস্ফোরণ করতে পারতো, করে নাই কেন? ইতালিকে করে নাই, জাপানকে করে নাই, জার্মানিকে করে নাই, কারণ তারা আগে আত্মসমর্পণ করছে। কিন্তু জাপান করতেছে না বলে তাই শেষে গিয়ে তারা পারমাণবিক বোমা বিস্ফোরণ করছে। এখন আমরা আসি বিগত সালের প্রশ্নগুলো। আচ্ছা স্যার, এইটা এইখানে এই স্যার, পার্টটা আমি আপনাদেরকে পড়াতে চাই। হ্যাঁ, স্যার এই যে মেইন সাবজেক্ট কি বইয়ের মধ্যে তো বলেন। আরো বিভিন্ন টপিক আছে, হ্যাঁ স্যার, ওই টপিক গুলো কি কিছু পড়তে হবে নাকি এতটুকু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পড়লেই হবে? মেইন বইয়ে কি বললেন? মানে মেইন সাবজেক্ট কি বইয়ে তো স্যার আরো অনেক বিপ্লব, আরো অনেক যুদ্ধ সম্পর্কে বলা আছে, তা ওইগুলা কি স্যার পড়তে হবে নাকি? না না, আমার মনে হয় আপাতত এটা পড়ার দরকার নেই। এখানে যা আছে এটুকু পড়বেন। পড়ার পর আমি আপনাকে যে বইটা বলবো, এই শীটে যা আছে তা পড়বেন। আমি বারবার স্টুডেন্টকে বলি এটা পড়বেন। পড়ার পরে আপনি যে কাজটা করবেন, প্রিভিয়াস ইয়ার এখানে যেমন বিসিএস এর কোশ্চেন গুলো শুরু দেওয়া আছে, বিসিএস এর কোশ্চেন পড়বেন। তবে কোশ্চেন গুলো ভালো করে পড়বেন ব্যাখ্যা সহ, তাহলে আপনার হয়ে যাবে, আর লাগবে না। আর ওই ব্যাখ্যা সহ পড়তে গিয়ে যদি এর বাইরেও কোনো কিছু থাকে সেটা আপনি ওখানে পেয়ে যাবেন। মানে এই যে শীটের বাইরে, এই যে আপনাদের যে এখানে শীট স্যার, দেওয়া, এই শীটের বাইরে কি কি পড়তে হবে, যদি এক্সট্রা দুই একটা পড়ার দরকার থাকে, সেটা আপনি পিএসসি কর্তৃক গৃহীত নন ক্যাডার কোর্সেন গুলো পড়বেন। এটা আপনাদের জন্য, পিএসসি কর্তৃক গৃহীত নন ক্যাডার কোর্সেন গুলো পড়া আপনাদের জন্য ফরজে আইন। এটা পড়তেই হবে, মাস্ট। এটা সাথ দেওয়ার কোনো উপায় নেই। তখন আপনাকে এই শীটের বাইরে যদি দু একটা ইম্পর্টেন্ট মনে হয় আপনার পড়ার দরকার, সেটা হয় নন ক্যাডার পিএসসি কর্তৃক গৃহীত কোশ্চেন গুলা ব্যাখ্যা সহ পড়তে গিয়ে ওটা পড়া হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি, মানে শীট কমপ্লিট করবো সাথে পিএসসি কোশ্চেন গুলো করলেই হবে এক্সট্রা হিসাবে। পিএসসি পিএসসির কোশ্চেন গুলো কিন্তু মানে মেইনডেটরি, এটা পড়তে হবে মাস্ট, ওটা ছাড় দেওয়ার কোনো উপায় নেই। মানে টপিক আপনি ধরে স্যার মেইন বই থেকে পড়ার দরকার নাই, এটাই আর কি। এত এত কিছু আপনি মনে রাখতে পারবেন না রে ভাই, এত কিছু আমরা হ্যাঁ টপিক স্যার, ধরে সেটাই স্যার। দরকার নাই। মানুষের তো একটা মেমোরি আছে, তাই না? জি স্যার। বুঝছেন? এত কিছু ইয়ে করতে পারেন। আমি আপনাদেরকে শোনেন, আহ, আবার এরপরে যদি সময় থাকে সেটা পরে, আপনি আগে এই কোর্সটা কমপ্লিট করেন। আমি আপনাকে যেভাবে বললাম এইভাবে পড়ার পরে পিএসসি কর্তৃক কোশ্চেন গুলো পড়াটা আপনার জন্য পর্যায়।
ওটা মাস্ট পড়তে হবে, এবং যত কোশ্চেন আছে পিএসসি কর্তৃক সবগুলোই পড়তে হবে। আর বিসিএস তো এখানে আছে, বিসিএস আপনার মতো এখান থেকে লিখে নিতে পারেন। এই এই জায়গা থেকে পড়তে পারেন, অথবা জব সলিউশন কোন একটা বই থেকে, প্রফেসর জব সলিউশন তো সবাই কিনে, ওখান থেকে দেখে নিতে পারেন। জব সলিউশন থেকে পড়াটাই বেশি ভালো আমার কাছে মনে হয়। ওকে, বিগত সালের প্রশ্নগুলো এখানে আপনাদের আছে। এটা আমি আপনাদের এখন পড়াতে যাচ্ছি না। ওকে, সবই ইয়ে আছে, দরকার নাই। এটা খুব ইজি। এটা আপনারা নিশ্চয়ই আপনারা সবাই পড়েছেন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? ঠিক আছে, এটা কার লেখা? লেনিনের লেখা। এটা আমরা সবাই জানি। এটা তো আপনারা সবাই পড়েছেন। এই যে উড্রো উইলসনের, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্টের কত নাম্বার পয়েন্টে জাতি পুজোর কথা বলা আছে? 14 নম্বর পয়েন্টে। ঠিক আছে, এটা আমরা যদি পড়বো, খুব ইজি। এরপরে মানে এটা এটা খুব একটা মানে আমি এটা পড়াতে চাচ্ছি না, কারণ আপনারা এটা দেখেন, দেখলে ইয়ে করতে পারবেন। তারপর আমি একটু অ্যাট ক্লাস একটু দেখে যাই কোনটা বেশি দরকার। মানে দরকার তো সবই। মানে এটা বিসিএস এর কোশ্চেন গুলো আপনাকে পড়তে হবে সবগুলো, তো কোনো ছাড় দেওয়ার কোনো উপায় নাই। বিসিএস এর কোশ্চেন গুলো এমন হয়, পড়তে 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 একদম ঠোঁটস্থ হয়ে যায়, মুখস্থর বাইরে প্রায় ঠোঁটস্থ হয়ে যায়। বিসিএস এর কোশ্চেন অতটা দেখতে হয় না। তো আর একটা কথা আপনাদের টেকনিক শিখাই দেই, কিভাবে আপনি জব সলিউশনটা, পিএসসি কোশ্চেন গুলো পড়বেন। সেটা হচ্ছে যে এটা সিস্টেমটা কি, আপনি যখন বিসিএস শুরু করবেন, সর্বশেষ সাপোজ 45 বা 46 বিসিএস হয়েছে, 46 বিসিএস থেকে শুরু করে দশম বিসিএস পর্যন্ত পড়বেন। সেক্ষেত্রে আপনি সাপোজ এই বিসিএস এর কোশ্চেন গুলো যখন পড়বেন, এমন কিছু কোশ্চেন আছে যেটা আপনি বারবার পড়েন, দরকার নেই ওটা। যে জিনিসটা আপনি পারেন ওটা দরকার নেই, বা যে জিনিসটা মনে হয় যে এই জিনিসটা আরেকবার রিভিশন দেওয়া দরকার, সেই জিনিসটা আপনি একটা মার্কিং করে রাখবেন। সাপোজ যদি মনে হয় ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল, আপনি মনে করতে পারতেছেন না, বা দুই একবার রিভিশন দেওয়ার পরে মনে হচ্ছে যে এই জিনিসটা ভুলে যাচ্ছেন, তখন আপনি ওইটা মার্কিং করে যাবেন যে এটা মার্কিং থাকলো। তার মানে কি করবেন, এরপরে সাপোজ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? ঠিক আছে, কোন নগরী ছিল? কনস্টান্টিনোপল। এখন মনে করছেন আপনি এটাও মনে করতে পারতেছেন না, তাহলে এটা এইভাবে মার্কিং দিয়ে রাখলেন। এরপরে মনে করেন এই পেজে যা আছে সব হয়ে গেছে, আর দরকার নেই, মানে সব মনে রাখতে পারেন, শুধু এই দুটো মনে রাখতে পারতেছেন না। এরপর তাহলে কি হলো, সাপোজ একটা বিসিএস এ অনেকগুলো কোশ্চেন থাকে, অনেকগুলো কোশ্চেন তো আপনি ইয়ে করতে পারবেন না, মনে রাখতে পারবেন না। একটা বিসিএস থাকে 15টা বা 10টা বা এরকম কোশ্চেন, আপনারা এটা কনফিউশন হয়ে যায় যে এটা একটু রিভিশন দেওয়া দরকার। আপনি শুধু যখন রিভিশন দিবেন, পরবর্তীতে ওই 10-15টা কোশ্চেনই পড়বেন, আপনাকে পুরা 200 কোশ্চেন পড়তে হবে না। হ্যাঁ, প্রথমে আপনি 200 কোশ্চেন পড়ে যাবেন, 200 কোশ্চেন একবার পড়বেন। এরপরে সেকেন্ড টাইম 200 কোশ্চেন পড়তে গিয়ে মনে হবে যে আপনার এই দুই একটা কোশ্চেন বারবার কনফিউশন হচ্ছে, বা প্রথমে এমন হতে পারে যে 20টা কোশ্চেন কনফিউশন হতে পারে, তারপর আপনি রিভিশন দেওয়ার পর দেখবেন 20টা থেকে আপনার 10টাতে চলে আসছে। তাহলে ফাইনাল যখন বিসিএস দেবেন, পরীক্ষা দেওয়ার আগে আপনি শুধুমাত্র একটা বিসিএস থেকে সর্বোচ্চ 10টা করে কোশ্চেন পড়া লাগবে, কারণ যে জিনিসটা আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে ওইটা। তাহলে আপনার কি হবে, শর্ট টাইমে আপনি বিসিএস এর জব সলিউশনটা, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো আপনি কাভার দিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে 200টা কোশ্চেনেই পড়ে যাবেন কোনো মার্কিং না করে, তাহলে কিন্তু আপনি শেষ করতে পারবেন, তখন জব সলিউশন পড়তে আপনার দেখবেন 2 মাস চলে যাবে। অথচ জব সলিউশন পড়তে হবে আপনার সর্বোচ্চ 2 দিনের মধ্যে শেষ, পুরা জব সলিউশন কাভার দিতে হবে। তাহলে কি করতে হবে, জব সলিউশন কাভার দিতে হলে বা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো কাভার দিতে হলে আপনাকে অবশ্যই এইভাবে মার্কিং করতে হবে যে আপনি কোন জিনিসটাতে কনফিউজ হচ্ছে আপনার, বা পড়তে গিয়ে মনে হচ্ছে যে এই জিনিসটা আরেকবার দেখা দরকার, একমাত্র সেই জিনিসটা মার্কিং করবে। জিনিসটা দেখার দরকার নাই, বারবার পাচ্ছেন, ওই জিনিসটা আপনার পড়ারও দরকার নাই ওই মুহূর্তে, ওটা আপনি অটো পাবেন পরীক্ষার আগে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি বিশেষ পরীক্ষা দেওয়ার অন্তত পক্ষে 1 মাস বা আগে পুরোটাই পড়তে এসেছে আরেকবার, তখন আপনি পড়তে পারেন। কিন্তু বিশেষ পরীক্ষা দেওয়ার 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ আগে অবশ্যই আপনাকে জব সলিউশন পড়তে হবে, প্রিভিয়াস এর কোশ্চেন পড়তে হবে। সেক্ষেত্রে সবগুলা না, একমাত্র যে জিনিসটা কনফিউজড আছে সেই কয়টা দেখা, ওটা মার্কিং করে রাখবেন, শুধুমাত্র ওই কয়টা দেখে যাবেন। তাহলে আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে আমি শিটও কাভার করেছি, তারপরে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো কভার করেছি জব সলিউশন থেকে, তখন আপনার অটো একটা কনফিডেন্স গ্রো করবে। আর বিশেষ এর ক্ষেত্রে কনফিডেন্সটা সো মাচ ইম্পর্টেন্ট। মানে কনফিডেন্স আপনার, যদি কনফিডেন্স লেভেল ভালো থাকে, এমনি অটো আপনি ভালো করবেন পরীক্ষায়। বুঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। ওকে। আর এইটা আমি খুব একটা করতে চাচ্ছি না। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল, এটা আমি এর আগে পড়াইছি আপনাদের।
সেটা হচ্ছে মধ্য আমেরিকা। মানে আমরা যা পড়েছি তা এখানে আছে। এসডিআর এর জনপ্রিয় নাম কি? এটা তারকা যুদ্ধ, মানে স্ট্র্যাটেজিক্যালি এটা মূলত স্টার, মানে এটা হচ্ছে মূলত তারকা যুদ্ধ। এসডিআর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, রোনাল্ড রিগান, উনি মূলত এই যুদ্ধটা সূত্রপাত করেছে। উনি নিজেই একজন স্টার ছিল, মানে সিনেমা বা অভিনয় টাইপের ইয়ে করতো। মূলত এর জনপ্রিয় নাম ছিল হচ্ছে তারকার যুদ্ধ। ওকে, আর কি আছে? জাতিপুঞ্জের কথা এর আগে বলেছি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল কি? এটা তো জানি, ইহুদির জন্য একটা একটা রাষ্ট্র গঠন করা, বেলফোর ঘোষণা। ডোমিনীয় তত্ত্ব এর দরকার নেই। দরকার না, দরকার আছে, আপনি দুই একবার শুধু দেখে যাবেন। আমি এটা পড়াতে চাচ্ছি না, আমি 2 নম্বর লেকচারে চলে যাবো। স্যার গেছেবার যে পড়াইছিলেন এই শীট এটা থেকে আপনারা একটু দেখে আপনাদের, নিন যে প্রিভিয়াস এর। হ্যাঁ, জি স্যার গেছেবার তো এই শীট থেকেই স্যার পড়াইছেন। এবার কয়টা কমন আসছিল হ্যাঁ, স্যার বলেন। 46-এ? জি 46-এ স্যার কয়টা কমন আসছিল? 46-এ আমি ওইভাবে নরসাদ তো বলে দিচ্ছে কয়টা কমন ছিল, উনি দেখলাম এক্সপ্লেনেশন দিয়েছে। আমি এক্সাক্ট ইয়ে করবো, তবে এই শীট থেকে এবং প্রিভিয়াস এর কোশ্চেন থেকে অনেকগুলো কমন ছিল, এটুকু বলে দিলাম। কারণ এই শীটের সাথে কিন্তু আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি শীট যেমন ইম্পর্টেন্ট, কারণ এই শীটের জি জি যে আমাদের ছোট্ট কাহিনীগুলোর সাথে প্রিভিয়াস, মানে আমরা এই যে উপরে যে এক্সপ্লানেটরি কথাগুলো বলি, এই এক্সপ্লানেটরি যে মানে ব্যাখ্যা, এই যে ছোট ছোট কাহিনীগুলো আছে এখানে, যে পটভূমি, কারণ, এই জিনিসগুলো পড়ার কারণটাই হচ্ছে যাতে যাতে আপনি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সহজে ধরতে পারেন। তো এটার সাথে আমাদের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো মার্জ আছে। তো এই দুটো মিলেই মোটামুটি একটা মানে ভালো মার্ক কমন ছিল, যেটা সার্চ করার ক্ষেত্রে মানে বিসিএসপি তে কোয়ালিফাই করার ক্ষেত্রে যথেষ্ট ছিল, এটুকু বলতে পারি। স্যার হ্যাঁ, বলছিলাম এই যে আমাদের শীটে কি প্রিভিয়াস কোশ্চেন কি দেওয়া থাকবে নিচে এরকমটা? এখন আপনি যেরকমটা এই যে পড়াচ্ছেন স্যার। এই আচ্ছা যে শীটে আছে শুধু আমি বিসিএস একটু টা দেওয়া থাকবে। রোহন স্যার, এনামুল বলছি। হ্যাঁ, জি জি। আপনাদের ওই যে ইন্ডিভিজুয়াল যে লেকচার শিটটা আছে, এখানে যে শিটগুলো আপলোড করা হয় প্রতিদিন, সেখানে হচ্ছে আপনাদের ওই নিচে এই বিসিএস এর প্রশ্নগুলো অ্যাড করা থাকবে। তবে আপনাদের প্রিন্টেড যে শিটগুলো আছে, আশা করি ওইগুলোতেও এইগুলো প্রিন্ট করা থাকবে। তবে ওই যে সবগুলো লেকচার শিট যে একসাথে যে পোস্টটা দেওয়া আছে, ওইখানে এখন এই পোস্টগুলো আপডেট করা হয়নি। এগুলো হয়তো বা আপনাদের প্রিন্টেড শিট পাওয়ার আগে ওই পোস্টগুলো আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, আশা করি হ্যাঁ প্রশ্নের ব্যাপারে আর কোনো প্রশ্ন কারণ নেই। স্যার, হ্যাঁ, স্যার আপনাকে স্যার একটু ও রিমার্কস স্যার, নিয়ে আপনি নিচ্ছি স্যার। কন্টিনিউ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। স্যার ফরাসি বিপ্লবের যে স্যার বাস্তিল দুর্গের পতনের যে ডেটটা দেওয়া আছে, এটা শিটে দেওয়া আছে 18 জুলাই 1789, আর আমি উইকিপিডিয়াতে দেখছি স্যার 14 জুলাই 1789। 14 জুলাই দেওয়া আছে, আর শিটে দেওয়া আছে 14 18 জুলাই জুলাই ভাই, এটা 14 জুলাই। 18 জুলাই না, 14 জুলাই। সেটা এটা একটু ভুল আছে, এটা আমি এর আগেও বলেছিলাম, এটা কেন একটু কার সঙ্গে 14 জুলাই হবে। বাস্তিল যুগের পতন হচ্ছে 14 জুলাই, 18 জুলাই না ভাই, 14 জুলাই। ঠিক আছে। আচ্ছা, আমি একটু যেতে চাই। আচ্ছা, আমাদের নতুন আপনি ইয়ে পাঠাইছেন, ইয়ে ভাই পাঠাইছে, তবে আমি একটু নতুন ইয়েতে যাই। যাবো কিভাবে? এটা শেয়ারটা ক্যান্সেল করে দিন নাকি?